গল্পে বর্ণিত সকল দৃশ্য গল্পকারের কল্পনাপ্রসূত, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। তবে গল্পের নেশা স্বাস্থ্যের পক্ষে লাভদায়ক। আরও ভালো অনুভূতির জন্যে হেডফোন ব্যবহার করুন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই পূজা, দুর্নিবার, সৈকত, রাখাল এবং বাকি শ্রোতা বন্ধুদের আমাদের সাথে জুড়ে থাকার জন্যে। ওহ, অনেক রাত হয়ে গেল। এত রাতে রুগী দেখতে এই রঘুনাথপুর গ্রামে আসা আমার মোটেও ঠিক কাজ হয়নি। বউ পই পই করে বারণ করেছিল, কিন্তু এখন কি বা করা যাবে। তবে গ্রামে এখন যা যা ঘটে চলেছে সেটাই যে আমায় বারবার ভাবিয়ে তুলেছে। না বাবা না, আরো জোরে পা চালাই। এইসব ভাবতে ভাবতে শ্যামল বদ্যি এগোচ্ছিল। আসলে গ্রামে ইদানিং একটা ভয়ানক ঘটনা ঘটছে। একের পর এক বাচ্চা ছেলে মেয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে। কেউ জানে না তারা এখন কোথায়। অনেক কাঠখড় পুড়িয়েও কোনো ইয়ত্তা হয়নি। গ্রামবাসীরা এটি ছেলে ধরার কাজ ভাবলেও শ্যামল বদ্যির মন এই বাহানায় সায় দেয়নি। সে ভাবে এর সাথে নিশ্চয়ই কোনো অলৌকিক ঘটনার যোগসূত্র আছে। ঘন জঙ্গলের গভীরতা শেষ হয়ে আসতেই একটা বাড়ি চোখে পড়ল শ্যামল বদ্যির। এদিকে সে কোনোদিন তেমন আসেনি। নেহাত তাড়াতাড়ি যেতে হবে বলে এই রাস্তা দিয়ে তার আসা। সুতরাং সামনের ওই দোতলা বাড়িটা যে কার তা তার জানা নেই। কিছুটা হেঁটে বাড়িটার কাছে আসতেই শ্যামল বদ্যি থমকে দাঁড়িয়ে পড়ে। একটা অস্বাভাবিক শব্দ কানে এলো তার। কেমন একটা অদ্ভুত শব্দ শুনলাম মনে হলো। হ্যাঁ, ওই তো আবারও শোনা যাচ্ছে সেই শব্দটা বাড়িটার পিছন দিক থেকে আসছে মনে হচ্ছে। ব্যাপারটা কি একবার দেখা দরকার, দেখি চাই। বাহ, বাড়িটা বেশ সুন্দর তো। বাড়ির রংটাও নতুন করানো বলে মনে হচ্ছে। কিন্তু এই নির্জন প্রান্তে কে এমন বাড়ি বানিয়েছে? শব্দটি অনুসরণ করতে করতে শ্যামল বদ্যি বাড়ির একদম পিছনে থাকা কুয়োর সামনে এসে উপস্থিত হলো। বাবা, কি বড় কুয়ো! কুয়োর উপরে চাপা দেওয়া ওই টিনটা কেমন নড়ছে না? আমি কি অন্ধকারে ভুল দেখছি? না না, ওই তো, ওটা তো সত্যি নড়ছে। হ্যাঁ, এই শব্দটাই তো শুনতে পাচ্ছিলাম তখন, কিন্তু টিনটা এভাবে নড়ছে কেন? শ্যামল বদ্যির মাথা কাজ করছে না। সে বুঝতে পারছে তার এখন এখানে এক দণ্ড দাঁড়ানো উচিত নয়। তবে কোনো এক মন্ত্র বলে ও নিজেকে ওখান থেকে সরাতে পারছে না। একটা সময় পর ওই ভাঙা টিনটা সম্পূর্ণ সরে গেল। টিনটা মাটিতে পড়ে একটা কান ঝালাপালা করে দেওয়ার শব্দ করল। কি হচ্ছে? শ্যামল বদ্যির কৌতূহল উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তার চোখ দুটো যেন কোনো এক পরম প্রাপ্তির আশায় সম্পূর্ণ খুলে রয়েছে। কিন্তু এ কি? ও কে? কুয়োর নিচ থেকে ওটা কি উঠে আসছে? শ্যামল দেখল একটা নারী শরীর ধীরে ধীরে মাথাটা বের করল ওই কুয়োটা থেকে। তারপর আস্তে আস্তে বেরিয়ে আসছে তার সারা শরীরটা। সে দেখল ভয়ঙ্কর রকমের বিশ্রী এক বৃদ্ধা। মুখে তার অজস্র বলিরেখা, কোথাও কোথাও সামান্য রক্তের ছাপ। তার সারা দেহ সাদাটে, চুল থেকে দেহের বস্ত্র সমস্তটাই সাদা। তার হাতে লম্বা লম্বা ধারালো নখ। তা দেখে শ্যামলের শরীর থরথর করে কাঁপছে। মনে হচ্ছে যেন
এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে। এ কে? এটা এটা আদৌ কোনো মানুষ তো? পালাতে হবে, পালাতে হবে, যে করেই হোক এই নরক থেকে পালাতে হবে। এ কি? এ কি? কিন্তু সে আর পালাতে পারল না। কোনো এক ভয়ঙ্কর শক্তি যেন তার পা দুটোকে অসাড় করে রেখেছে। দাঁড়িয়ে থাকতে না পেরে সে বসে পড়ল মাটিতে। সে দেখল ওই বিভৎস অবয়ব তার দিকে তাকিয়ে রয়েছে, মুখে একটা অদ্ভুত হাসি নিয়ে। সে এগিয়ে আসছে শ্যামলের দিকে। বৃদ্ধার চেহারা যেন আগের চেয়ে 1000 গুণ বেশি লম্বাটে দেখাচ্ছে। মাটির ঘাসগুলো আঁকড়ে ধরে সে পিশাচিনীর উদ্দেশ্যে বলল, কে তুমি? কে তুমি? ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। বৃদ্ধা কোনো কথা বলল না, শুধু নিষ্পলক দৃষ্টিতে সেই আগের মতো হাসি মুখে তাকিয়ে আছে শ্যামলের দিকে। তার নখগুলো এগিয়ে এসে শ্যামল বদ্যির চোখ দুটো উপড়ে নিচ্ছে। শুরু হচ্ছে আজকের নিবেদন দিগন্ত চ্যাটার্জির কলমে রঘুনাথপুরের ডাইনি। গল্পের শেষে রয়েছে আপনাদের জন্য একটি প্রশ্ন। সঠিক উত্তর দিয়ে হয়ে যান আমাদের পরিবারের সদস্য। সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। বাচ্চারা, ইনি হচ্ছেন তোমাদের নতুন মাস্টারমশাই প্রমথবাবু। আজ থেকে ইনি তোমাদের বাংলা পড়াবেন। তোমরা সকলে স্যারের কথা মতো পড়াশোনা করবে, কোনো নালিশ যেন আমি শুনতে না পাই। আপনি তাহলে শুরু করুন, আমি এলাম। কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবেন। কথাগুলো বলে ক্লাস থেকে বেরিয়ে গেলেন রঘুনাথপুর প্রাইমারি স্কুলের হেডমাস্টার মশাই ভবতোষবাবু। উনি বেরিয়ে গেলে প্রমথ স্যার ব্ল্যাকবোর্ডের সামনে এসে দাঁড়ায়। উনি লক্ষ্য করলেন ছাত্রদের মুখে একটা অজানা ভয়ের ছাপ। কোনো একটা বিষয় নিয়ে তারা বেশ বিচলিত। অনুন্নত স্কুল, বেঞ্চের কোনো বালাই নেই, একটা শতরঞ্চির উপর ছাত্ররা বসে আছে। প্রমথবাবু খেয়াল করলেন ছাত্রদের কেউ কেউ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে, এমনকি তাদের চোখের পলকও পড়ছে না। প্রমথবাবু মুখে একটা হাসি নিয়ে ছাত্রদের উদ্দেশ্যে বললেন, তোমরা কেউ ভয় পেও না, আমি অমন স্যার নই। পড়া না পারলে আমি কাউকেই মারি না। হ্যাঁ, একটু একটু বকাঝকা করি, সে তোমরা ভালো করে পড়া করলেই হবে। ভবতোষবাবুকে নালিশ আমি করব না। এই বিবৃতির পরিপ্রেক্ষিতে কোনো রকম প্রতিক্রিয়া এলো না। গোটা ক্লাস জুড়ে শ্মশানের নীরবতা। ছেলে মেয়েগুলো তার দিকে কেমন যেন সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ব্যাপারটা প্রমথবাবুর নজরে এড়াল না। পরিস্থিতি সামাল দিতে তিনি সামনের একজন ছাত্রের দিকে তাকিয়ে বললেন, এই যে তুমি, তোমার নাম কি? ছেলেটা চমকে উঠল। এতক্ষণের কিছুই যেন ওর কানে পৌঁছয়নি। কি হলো বলো, তোমার নাম কি? ছেলেটা এদিক ওদিক পাশের জনের দিকে তাকাচ্ছে। মনে হচ্ছে কোনো একটা কারণে ভয় পেয়ে আছে ও। পাশ থেকে আরেকজন কাঁপা কাঁপা গলায় বলে, স্যার, ওর নাম না হারুন। ও কথা বলতে পারে না, তবে স্যার ও কানে শুনতে পায়। ও আচ্ছা, তারপর তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে সবার? এই যে তোমার নাম কি? এইভাবে আরো কিছু জনের সঙ্গে আলাপ করে ক্লাস শুরু হয়। ক্লাস ঠিকঠাকই চলে। ঘণ্টা পড়তে প্রমথবাবু বেরিয়ে যায়। শ্রেণীকক্ষের দরজার কাছে চলে এসেছিলেন, ঠিক তক্ষুনি পিছন থেকে একজন তার উদ্দেশ্যে ডেকে উঠলেন, স্যার, স্যার, স্যার একটু দাঁড়ান না, স্যার, স্যার। হ্যাঁ, ও কিছু বলবে? স্যার বলছি, হারুন না আপনাকে কিছু বলতে চায়। প্রমথবাবু দেখেন বাসবের সাথে হারুনও এসে উপস্থিত।
হারুন যেন ইশারা করে প্রমথবাবুকে কিছু একটা বোঝাতে চাইছে। তার চোখে মুখে এক অজানা ভয়ের ছাপ। হাতগুলো নানান অঙ্গিভঙ্গিতে নেড়ে সে কিছু বোঝাচ্ছে। কি বলছে ও? ছেলেটা হারুনের হাতের ইশারা শব্দে রূপান্তর করে একটা অদ্ভুত কথা বলে। স্যার, ও না আপনাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে বলছে। ও বলছে এখানে থাকলে নাকি আপনার বিপদ হতে পারে। কথাগুলো শুনে ভ্রু কুঁচকে তাকায় প্রমথবাবু। অন্যদিকে হারুন আবারও হাত নেড়ে কিছু একটা বলছে। স্যার, ও বলছে ও নাকি মরে যাবে। গ্রামের বাকি বাচ্চাদের মতো ডাইনি নাকি ওকে তুলে নিয়ে যাবে। মানে এসব কি বলছো তুমি? তোমায় কে নিয়ে যাবে হারুন? আর আমারই বা কি বিপদ? এমন সময় হঠাৎ করে ভবতোষবাবু সেখানে এসে উপস্থিত হন। প্রমথবাবু কোনো উত্তর পাওয়ার আগেই তিনি বলে বসেন, কি হয়েছে? তোমরা ক্লাসের বাইরে কেন? ছেলেগুলো ভয় তথস্থ হয়ে যায়। হারুনের শরীরটা ভয়ে একবার ঝটকা দিয়ে ওঠে। বাসব, স্যার কি কিছু বলছো নাকি? ও কিছু না স্যার, ওরা পড়ার বিষয় নিয়ে আমায় কটা প্রশ্ন করছিল। ও আচ্ছা। আর কোনো কথা না বলে বাসব আর হারুন ক্লাসের দিকে এগিয়ে যেতে থাকে। ভবতোষবাবুও চলে যান সেখান থেকে। প্রমথবাবু দেখেন হারুন আর বাসব পিছন দিকে ঘুরে তাঁর দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সেই চোখে শুধু কৌতূহলী নয়, রয়েছে সীমাহীন ভয়ের ছাপ। প্রমথবাবুর বয়স 50 ছুঁই ছুঁই। শারীরিক গঠন চোখে পড়ার মতন। গায়ের রং তামাটে, উচ্চতা 6 ফুটের কাছাকাছি। ওনার বাড়ি শশীপুর নামের এক গ্রামে। সেখানে থাকে তার স্ত্রী, এক ছেলে আর বৃদ্ধা মা। চাকুরি জীবন প্রমথবাবুর বেশ পছন্দের। বাংলা ভাষা, বাংলা সাহিত্যকে নিয়ে বেঁচে আছেন উনি। তবে উনি দুঃস্বপ্নেও কল্পনা করেননি এমন এক অজ পাড়াগায় ওনাকে পড়াতে আসতে হবে। রঘুনাথপুরকে একবারের দেখাতেই যে কারোর মুখ দিয়ে বেরিয়ে আসবে এঁদো গ্রাম। নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে কিছুই পাওয়া যায় না। একটা দোকান খুঁজতে গেলে পাশের গ্রামে যেতে হয়। সেই এঁদো গ্রামে যে তাকে মাস্টার হিসেবে উঠে আসতে হবে তা কেই বা ভেবেছিল। রঘুনাথপুরের আশেপাশে কোনো জমজমাটি জায়গা নেই। প্রমথবাবু প্রথমে ভেবেছিলেন কোনো জায়গায় ভাড়া বাড়ি পেয়ে যাবে, কিন্তু না, সেও কপালে জোটেনি। অগত্যা এই রঘুনাথপুরেই ঘাঁটি গাড়তে হয়েছে। ভবতোষবাবুর সহায়তায় তিনি এক দারুণ আস্তানার খোঁজ পান। একটা মস্ত দোতলা বাড়ি। বাড়ির মালিক বছর 60-এর ভদ্রলোক বিভাস বসু। ভদ্রলোক বিপত্নিক, তাই বিশেষ কোনো ঝামেলা পোহাতে হবে না প্রমথবাবুকে। ভাড়া ওই নামমাত্র। এমন জায়গায় কোনো ভাড়া বাড়ি পাওয়াও বিস্ময়কর বলে মনে করেছিলেন প্রমথবাবু। বিভাসবাবুর ব্যবহার অত্যন্ত ভালো। আজ যখন প্রমথবাবু স্কুল থেকে ফিরে বাড়িতে এলেন, বিভাসবাবু তাকে সহাস্যে জিজ্ঞেস করলেন, তা কেমন গেল প্রথম দিন? তা মন্দ নয়, ছেলেগুলো বেশ বাধ্য। হ্যাঁ, এই গ্রামের ছেলেগুলো বখাটে নয়, কথা শোনে। ওই খবরটা শুনেছেন তো? কোন বিষয়? আরে ওই যে বাচ্চা নিখোঁজের ঘটনাটা শোনেননি? কই না তো। আজ পুলিশ এসেছিল, গ্রামের কিছু জনের বয়ান নিয়ে গেছে। সদর থেকে রঘুনাথপুর যা দূর, তাতে কেমন করে যে তদন্ত চালাবে কে জানে। হ্যাঁ, গ্রামের লোকগুলোর তো পেটে বিদ্যে নেই। ওরা বলছে এ নাকি কোনো ডাইনির কাজ। যত সব বাজে কথাবার্তা। প্রমথবাবুর মনে পড়ে যায় সকালে হারুনের বলা কথাটা। ডাইনি নিয়ে কিছু একটা বলছিল ছেলেটা। সেটাই সম্ভবত এখন বিভাসবাবু তাকে বলছেন। কিন্তু এদিকে প্রমথবাবু মারাত্মক রকমের ক্লান্ত। খিদেতে পেট চো চো করছে।
বিভাসবাবুর সাথে কথাবার্তার ইতি টেনে সিঁড়ি ধরতে যাচ্ছিলেন, অমনি পেছন থেকে বিভাসবাবু তাকে বলে বসলেন, প্রমথ বাবু, হ্যাঁ আপনাকে কয়েকটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন না। রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আর ভুলেও একা একা নিচে আসবেন না। উপরেই বাথরুম আছে। আর হ্যাঁ, যদি বাড়ির বাইরে থেকে কোনো চিৎকার বা ডাক শুনতে পান, তবে সেটাকে এড়িয়ে যাবেন। আচ্ছা, ঠিক ঠিক আছে। বলে কি লোকটা? একটু আগেই গ্রামবাসীদের পেটে বিদ্যে নেই বলে ডাইনি নিয়ে কত কথা বলে গেল, আর এখন মানে মাথাটা ঠিক তো? ভবতোষবাবু ভালো লোকের ঠিকানা দিলেন বটে। চুপচাপ উপরে উঠে আসতেই যাবেন, ঠিক সেই সময় তার চোখ যায় বারান্দার ডান দিকের ঘরটার দিকে। ঘরটার দরজার পাল্লা কিছুটা খুলে রয়েছে, সেখান থেকে দু জোড়া চোখ তার দিকে স্থিরভাবে চেয়ে রয়েছে। আগন্তুকের লম্বা লম্বা চুল দেখে বোঝা যায় এ কোনো মেয়ে মানুষ। ক্লান্ত অবস্থায় কোনো প্রশ্ন করবার অবস্থায় ছিল না প্রমথবাবু। প্রায় দুলতে দুলতে তিনি উপরে উঠে আসেন। হারুন, এই হারুন, 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 এই হারুন, আয় না, হারুনের ঘুমটা ভেঙে গেল একটা অদ্ভুত আওয়াজে। এই হারুন, আওয়াজটা সম্ভবত বাইরে থেকেই আসছে। চোখ কচলাতে কচলাতে জানলা দিয়ে বাইরে তাকায় সে। হারুন, আবারও একই রকম শব্দ শুনতে পায় হারুন। আয় না, হারুন মুখে কিছু বলতে না পারলেও কানে শুনতে পায়। ক্রমাগত হয়ে চলা সেই আওয়াজ শুনতে পেয়ে সন্দেহের পোকাটা নড়ে উঠল তার। খাট থেকে নেমে জানালার কাছে এগিয়ে গেল হারুন। এই হারুন, পূর্ণিমার চাঁদ চারিদিক আলোকিত করে রেখেছে। সেই আলোতে সে দেখে বাইরে দাঁড়িয়ে রয়েছে তারই বন্ধু বাসু। দূর থেকে তাকে হাত নেড়ে ডাকছে। হারুন, কিন্তু এত রাতে সে এখানে কি করছে? কিছু হলো নাকি? বাকি ভাবনা চিন্তা মাথা থেকে কপ্পুরের মতো উবে গেল হারুনের। সে অজানা এক মন্ত্র বলে বেরিয়ে এলো বাইরে। বাসব এখনো দাঁড়িয়ে আছে ওই জায়গায়, হাত নেড়ে তাকে হাতছানি দিচ্ছে। ঠিক তারপরেই সে হাঁটতে শুরু করল। কোথায় যাচ্ছে বাসব? মতলব কি ওর? হারুনও কিছু না ভেবে এগিয়ে চলেছে। এক সময় তারা এসে পৌঁছয় গ্রামের একেবারে শেষ প্রান্তে। একটা দোতলা বাড়ি দেখতে পায় হারুন। এদিকটায় সে বেশি আসেনি। জায়গাটাতে কোনো জনবসতি নেই, রয়েছে কেবল এক দোতলা বাড়িটা। বাড়ির মালিককেও সে কখনো দেখেনি। সে যাই হোক, হারুন দেখে বাসব ধীরে ধীরে বাড়িটার পিছনে চলে গেল। হারুনও পিছু ধরল তার। এদিকটায় আসতে হারুনের সারা শরীর বেয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। গাটা ছমছম করছে তার। বাসব সামনের দিকে এগিয়ে চলেছে। একটা বিশাল বড় কুয়ো রয়েছে সেখানে। এমন সময় হারুনের চোখের সামনে একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। সে দেখে বাসব সেই কুয়োর উপরে উঠে ঝাঁপ মেরেছে। ধপ করে একটা আওয়াজ কানে আসে তার। একি, এটা কি হলো? এটা কিভাবে সম্ভব? বাসব ওই কুয়োয় ঝাঁপ দিল কেন? আর ভাবতে পারে না হারুন। এতক্ষণে ওর বোধ বুদ্ধি ফিরে এসেছে। মাথায় জাঁকিয়ে বসেছে ভয়। একটা চোরা আতঙ্ক ওর স্নায়ুকে ক্রমাগত দুর্বল করে তুলেছে। গ্রামে হয়ে চলা ঘটনাগুলো মনে পড়ছে তার। কিন্তু এখন কি করবে সে? পালাবে? না, পারে না সে পালাতে। সে দেখে কুয়ো থেকে কেউ একজন বেরিয়ে আসছে। একজন নারী শরীর উঠে আসছে উপরে। ডাইনি বুড়ি।
মুখে অজস্র বলিরেখা। তা নিয়ে সে দাঁড়িয়ে রয়েছে হারুনের চোখের সামনে। কেড়ে ছোকরা, চল চল আমার সাথে চল। ঘর নিচে তোর বাকি বন্ধুরা অপেক্ষা করছে। চল চল আমার সাথে চল। যাবি নাকি? যাবি? চল। ডাইনি তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। শেষবারের মতো হারুনের চোখে নিজের মায়ের মুখটা ভেসে ওঠে। তারপর সবকিছু কেমন যেন অন্ধকারে মিলিয়ে যায়। কেউ একটা চিৎকার করলো মনে হলো। হ্যাঁ হ্যাঁ, আওয়াজটা খুব কাছ থেকে এলো মনে হচ্ছে। এই অজানা জায়গা, ঠিক করে ঘুম আসে না। যাও বা একটু ঘুম এলো। ফোনটা ফোনটা কোথায় গেল? দেখি তো কটা বাজে। ফোনটা ঘরের কমলা রঙের লাইট বাল্বের আলোয় মোবাইলটা হাতে তুলে নেন উনি। এ কি, ফোন তো সুইচ অফ। সর্বনাশ, কাল আবার একটু সকাল সকাল স্কুলে পৌঁছতে হবে। চার্জ না থাকলেই তো বিপদ। এদিকে এদিকে চার্জারটা ধারে কাছে নেই। ও, সেই সেই উঠতেই হবে আমাকে। ভাড়া বাড়িটা খাসা পেয়েছে প্রমথবাবু, এতে সন্দেহ নেই। দুটো বড় বড় ঘর, একটা ছোট্ট রান্নাঘর আর কিছুটা ফাঁকা বারান্দা। বিছানা থেকে নিচে নেমে প্রমথবাবুর মনে পড়ে চার্জারটা পাশের ঘরে রয়েছে। ব্যাগপত্রগুলো ও ঘরে এক প্রকার স্টোর রুম করে রেখে দিয়েছেন উনি। ফলে এত রাতে মন না চাইলেও ও ঘরে যেতেই হবে। বিকেলে বিভাসবাবুর বলা কথাগুলো যতবার মাথায় আসছে, ততবারই একটা অজানা সন্দেহে মনটা কু ডেকে উঠছে প্রমথবাবুর। ভদ্রলোকের চরিত্র নিয়ে উনি এখনই নানান কিছু ভেবে নিয়েছেন। হয়তো এখনো ঠিকমতো আলাপ জমিয়ে উঠতে পারেননি বলে এমনটা মনে হচ্ছে ওনার। সমস্যার জট আরও পাকিয়ে বসল যখন উনি অন্ধকার ঘরে ওই মহিলাকে দেখলেন। বিভাসবাবু তো একা থাকেন এটাই জানতাম। মানে ভবতোষবাবু তো আমাকে তাই বলেছিলেন। কি জানি বাবা, কে ছিল এই মহিলা? না, কাজের লোক নাকি? কিন্তু তাই যদি হয়, তাহলে ওই অন্ধকার ঘর থেকে আমার দিকে অমনভাবে তাকিয়ে থাকবে কেন? এইসব 7-5 ভাবতে ভাবতে পাশের ঘরে এসে ব্যাগ থেকে মোবাইল চার্জার বের করে ফেললেন প্রমথবাবু। তারপর দ্রুত পায়ে পাশের ঘরে এসে মোবাইলটাকে চার্জে বসানো। তাড়াহুড়োর বসে একটা অস্বাভাবিক দৃশ্য খেয়াল করেনি প্রমথবাবু। জানালা থেকে ঘরে প্রবেশ করছে চাঁদের আলো, আর ওই জানালার ধারে দাঁড়িয়ে রয়েছে এক নারী শরীর। তার মাথার চুলগুলো হাওয়ায় দুলছে। প্রমথবাবুর চোখজোড়া এতক্ষণে সেই দিকে গেল, আর যাওয়া মাত্রই উনি মারাত্মক রকমের চমকে উঠলেন। কে কে তুমি? এখানে এলে কি করে? এই সেই নয় তো সেই নারী যাকে ঘুরে দাঁড়ায় বিকেলে তার দিকে। দেখেছিলাম ওই অন্ধকার ঘর থেকে এতক্ষণে আমার মহিলার শারীরিক গঠন আর রূপ দেখতে পেলেন প্রমথবাবু। আর তা দেখা মাত্র প্রমথবাবুর চরিত্রের এক কালো দিক ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করল। ভিতরের কামুক সত্তার বহিঃপ্রকাশ ঘটল। নিজেকে স্থির রাখতে পারছেন না উনি। উফ, এটা কি হচ্ছে আমার সাথে? কে তুমি? কে? উফ, কি অপরূপ সুন্দরী তুমি, যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো অপ্সরা।
সেই নারী কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না। প্রমথবাবু কেবল দেখেন তার মুখে ফুটে উঠেছে একটা বাঁকা হাসি। সেই হাসির মধ্যেকার কামনা বুঝতে একটুও অসুবিধা হল না প্রমথবাবু। তিনি দেখেন ওই নারী বিছানার উপর নিজের শরীর এলিয়ে দিল। অন্যদিকে নিজেকে আটকাতে না পেরে প্রমথবাবু হিংস্র চিতার মতো ঝাঁপিয়ে পড়ল তার উপর। কিন্তু কিছুর উপরই যেন নিয়ন্ত্রণ নেই প্রমথবাবুর। কি হলো প্রমথবাবু, শরীর টরীর খারাপ নাকি? চুপ করে বসে রয়েছেন কেন? না না, বিশেষ কিছু নয়, ওই মাথাটা একটু ধরেছে আর কি। খবরটা শুনেছেন? কি কি খবর? কাল থেকে আমাদের স্কুলের আর একজন ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই নাকি? কি কি সব অনাসৃষ্টি কাণ্ড! পুলিশেও ধরতে পারছে না আসামিকে। ছেলেটাকে আপনি চেনেন প্রমথবাবু? আমি চিনি। কে বলুন তো? হারুন। কথাটা শোনা মাত্র বুকের ভিতরটা থক করে ওঠে প্রমথবাবুর। এ কি কথা শোনালেন আপনি ভবতোষ বাবু? হারুন নিখোঁজ? এই তো গতকালই ছেলেটার সঙ্গে দেখা হলো, আর আজই। কিন্তু কিন্তু কি করে? সেটা জানলে তো ল্যাটা চুকেই যেত প্রমথবাবু। কি যে শুরু হয়েছে এই গ্রামে স্বয়ং ঈশ্বরই জানেন। আচ্ছা, আপনার কি গতকাল রাতে ঠিকমতো ঘুম হয়নি? বললেন না তো। ভাড়া বাড়ি কেমন লাগলো? প্রমথবাবু হারুনকে নিয়েই ভেবে যাচ্ছিলেন। প্রশ্নগুলো যেন তার কানে ঢুকছে না। এইবার ভবতোষবাবু তার কাঁধটা ঝাঁকিয়ে দেয়। প্রমথবাবু, হ্যাঁ কি ভাবছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুম হয়েছে, মন্দ নয়। ভালোই, ভাড়া বাড়িটা ভালোই। প্রমথবাবুর মনে নানান শঙ্কা এসে বাসা বেঁধেছে। কিছুই ভালো লাগছে না তার। আকাশের দিকে তাকিয়ে দেখেন কালো করে মেঘ জমেছে, হয়তো বৃষ্টি নামতে পারে। এই বাসব, হ্যাঁ, শোন দিকে। ডাকছিলেন স্যার? হ্যাঁ রে, ডাকছিলাম। তোর সাথে কটা কথা রয়েছে। কি কি কথা স্যার? আমার সাথে একবার অফিস রুমে আয় তো, ওখানেই যা বলার বলবো। চিন্তা নেই, বেশিক্ষণ লাগবে না। আর বেশিক্ষণ লাগলে আমি তোকে বাড়ি দিয়ে আসবো, আমার কাছে ছাতা আছে। বাসব আর প্রমথবাবু অফিস রুমে গিয়ে পৌঁছয়। প্রথম দিন থেকেই প্রমথবাবুর মনে হয়েছে বাসব ছেলেটার মাথায় বুদ্ধি আছে, তাই তাকে প্রশ্ন করলে ধোঁয়াশাটা কিছুটা সরতেও পারে। এই শোন, আচ্ছা, কাল হারুনের কথাগুলো তোর অদ্ভুত লাগেনি? প্রশ্নটা শুনে থতমত খেয়ে যায় বাসব। সে চুপ করে বসে থাকে। কি হলো বললাম না, ভয় পাস না। হ্যাঁ স্যার, আসলে হারুন না ওই রকমই। ওর ওই ইশারায় বলা কথাগুলো আমি বুঝতে পারি। আর তাছাড়া এই কদিন ধরেই না ও আমায় কিরম অদ্ভুত অদ্ভুত কথা বলতো। এই যেমনটা কালকে আপনাকে বলছিল, ওই রকমই বলছিল। তোর কি মনে হয় ওকে ডাইনিতে তুলে নিয়ে গেছে? প্রমথবাবু খেয়াল করলেন প্রশ্নটা করা মাত্রই বাসবের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। আমি জানিনি স্যার, আমি ওসব জানিনি। তবে আমি এটা জানি হারুন আর কখনো ফিরে আসবে না। আমার বাকি বন্ধুদের মতো ও হারিয়ে যাবে। আচ্ছা শোন শোন, আচ্ছা, আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির মালিক বিভাস সরকার। কেমন লোক রে, জানিস তুই? ছেলেটা এবার বেশ কিছুক্ষণ আকাশ পাতাল কিসব ভাবল। সেটা ঠিক বলতে পারবো না স্যার। আর তাছাড়া গ্রামের দিকে না খুব একটা ওনাকে ঘেঁষতে দেখিনি। আর একেবারে জঙ্গলের দিকে বাড়ি বলে ও আমরা ওদিকটায় তেমন যাইনি।
প্রমথবাবুর প্রশ্ন শেষ হয়ে এসেছিল। ফেরার পথ ধরবেন, ঠিক তক্ষুনি পিছন থেকে বাসব তাঁকে ডাকে। স্যার, কিরে, কিছু বলবি বাসব? স্যার, সাবধানে থাকবেন, আর যদি কোনো বিপদে পড়েন তবে ওই একবারটির জন্য রহিম চাচার সাথে দেখা করবেন, ঠিক আছে? উনি আপনাকে ঠিক সাহায্য করবেন। কি বলছিস তুই এসব? স্যার, আমার না দিন শেষ হয়ে এলো। হারুন আমাকে ডাকছে, ওর তো খেলার সঙ্গী দরকার স্যার, আমায়ও এবার যেতে হবে। এর উত্তরে প্রমথবাবুর যে কি বলা দরকার তা তার মাথায় এলো না। উনি চুপচাপ বাড়ির পথ ধরলেন। এদিকে আকাশ ফুঁড়ে টিপ টিপ বৃষ্টি নেমেছে, অন্ধকার হয়ে আসছে চারিদিক। দমকা বাতাসে অলক্ষণের আভাস পেলেন প্রমথবাবু। প্রমথবাবুর যাবতীয় কাজ, এই যেমন রান্নাবান্না, ঘর পরিষ্কারের দায়িত্ব, সব শ্যামলীর উপর। শ্যামলী রঘুনাথপুরেরই বাসিন্দা। সে সকালে এসে দুবেলার রান্না করে দিয়ে যায় প্রমথবাবুর জন্যে। আজ সে সকালে আসতে পারেনি, তাই সকালে নিজেকেই রান্না করে স্কুল যেতে হয়েছিল। কিন্তু শ্যামলী জানিয়েছে বিকেলের দিকে একবার এসে রাতের রান্নাটা করে দিয়ে যাবে। ঘরে বসে প্রমথবাবু একটা গল্পের বই পড়ছিলেন। বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এমন সময় দরজায় টোকা পড়ার শব্দ শোনা গেল। বিছানা থেকে উঠে দরজা খোলেন প্রমথবাবু। বৃষ্টিতে কাক ভেজা হয়ে শ্যামলী এসে উপস্থিত। কি অবস্থা করেছো শ্যামলী? একটা ছাতা আনতে হয়, সেটা কি জানো না? শ্যামলী ঘরে ঢুকে আসে। প্রমথবাবু একটা গামছা বাড়িয়ে দিতে তা দিয়ে ভালো করে গা মোছে শ্যামলী। আর আর বলবেন না দাদাবাবু, সকালে ছেলেটা শরীর খারাপ করলো, তাই তাকে নিয়ে সদরে গিয়েছিলুম। তার জন্য আমায় মাফ করে দেবেন দাদাবাবু। ঠিক আছে, ঠিক আছে, ক্ষমা চাওয়ার কিছু নেই। শরীর খারাপ তো হতেই পারে। যাকে, এখন আর দেরি করো না, যাও গিয়ে রান্নাটা সেরে ফেলো। বাবু, আমি কিন্তু সন্ধ্যা হওয়ার আগেই ঘরে ফিরে যাব। হ্যাঁ, ঠিক আছে, আমি কি তোমায় ধরে রেখেছি নাকি? রান্না হয়ে গেলেই চলে যেও। বাবু, আমি আপনার কাজ আর করতে পারবো না কাল থেকে না, তাই আমি আর আসবো না। এই কদিনের জন্য আমার কোনো টাকা পয়সা লাগবে না। প্রমথবাবু তো আকাশ থেকে বললেন, এটা কি কথা বলল শ্যামলী? সবে দুদিন হয়েছে কাজে এসেছে, আর এরই মধ্যে কাজ ছাড়ার কোনো কারণ তো প্রমথবাবু খুঁজে পাচ্ছেন না। এই কেন শুধু শুধু কাজ ছাড়বে কেন? তুমি যে মাইনে চেয়েছিলে তাতেই তো আমি রাজি হয়েছিলাম। না বাবু, টাকা পয়সায় কোনো সমস্যা নেই। তাহলে সমস্যাটা কোথায় তোমার? আসলে বাবু, আমি আর এই বাড়িতে কাজে আসতে পারবো না। এবারে সন্দেহের মাত্রা প্রমথবাবুর বৃদ্ধি পাচ্ছে। তিনি বুঝতে পারছেন কিছু একটা ব্যাপার রয়েছে। কেন? বিভাসবাবুর সাথে কোনো ঝামেলা হয়েছে নাকি? তাহলে আমি সমস্ত ঝামেলা মিটিয়ে দিতাম। না বাবু, ওনার সাথে আমার কিছুই হয়নি। আসলে না, এই বাড়ি কথাটা বলা থেকে নিজেকে আটকে নিল শ্যামলী। সে তাড়াতাড়ি রান্নাঘরে প্রবেশ করল। অন্যদিকে প্রমথবাবু বিছানায় এসে গল্পের বই পড়া শুরু করলেন। কথোপকথনের মাঝে ওরা কেউ বুঝতেও পারল না দুজোড়া চোখ দরজার বাইরে থেকে তাদের উপর কড়া নজর রাখছিল। কথাবার্তা শেষ হতে সেই চোখ জোড়া অন্ধকারে মিলিয়ে যায়। বেশ কিছুক্ষণ হলো শ্যামলী রান্না করে বাড়ি চলে গেছে। আজ ওর ব্যবহার প্রমথবাবুকে বেশ অবাক করেছে। মেয়েটা কিছু একটা বলতে চাইছিল, কিন্তু শেষমেশ আর বলল না। কেনই বা সে কাজ ছেড়ে দিল তারও কোনো ইয়ত্তা নেই। এখন আবার একজন নতুন কাজের লোক খুঁজতে হবে। সেই মাথা ব্যথাটা আবার শুরু হয়েছে। সেই সকাল থেকে ভোগাচ্ছে। কাল থেকে যে কি হয়ে চলেছে। কাল রাতের ওই মায়াবিনী কে
কে ছিল? আচ্ছা, এত পরিষ্কারভাবে স্বপ্ন কি কেউ দেখতে পারে? ওদিকে হারুন নিখোঁজ, আবার বাসবের বলা কথাগুলো, না না না, কোনো কোনো হিসেবই মেলাতে পারছি না। এমন সময় একটা বুদ্ধি প্রমথবাবুর মাথায় খেলে গেল। এখন সন্ধ্যে 7টা, বিভাসবাবু বাড়ি নেই, কোনো একটা দরকারের সদরে গেছেন। এই সুযোগটাকে কাজে লাগালেন উনি। তত্তর করে বিছানা থেকে নেমে পড়লেন প্রমথবাবু। তারপর সিঁড়ি ভেঙে নিচে এসে উপস্থিত হলেন। এইবারে জানা যাবে কাল রাতের ওই মহিলা কে ছিলেন। বিভাসবাবুর সাথে ওই মহিলার সম্পর্কই বা কি? এইসবের উত্তর খুব শীঘ্রই হয়তো পরিষ্কার হবে। নিচের তলায় 2টো ঘর আর একটা রান্নাঘর। 2টো ঘরের একটাতে প্রমথবাবু বিভাসবাবুকে থাকতে দেখেছে, কিন্তু পাশে যে আরেকটা ঘর রয়েছে সেই ঘরটাকে আশাস্তক বন্ধ অবস্থাতেই দেখেছেন উনি। কোনো একটা রহস্য নিশ্চয়ই দানা বেঁধে রয়েছে ওই ঘরের ভিতর। প্রমথবাবু খেয়াল করলেন দরজাটা কোনোরূপ তালা ছাড়াই বন্ধ রয়েছে, তাই দরজা খোলার বিশেষ কোনো ঝামেলা নেই। দরজার কাছে এগিয়ে গিয়ে তিনি ধীরে ধীরে সেটাকে খুলতে লাগলেন। এক সময় ক্যাঁচ করে একটা শব্দ করে দরজাটা খুলে গেল, আর সাথে সাথে একটা মাংস পচা গন্ধ ওনার নাকে এসে ঝাপটা মারল। কি দুর্গন্ধ রে বাবা! পেটের নাড়ি ভুড়িগুলো যেন বেরিয়ে আসবে। বাবা, কি অন্ধকার ঘরটা! কি একটা আওয়াজ হচ্ছে না? একটা অদ্ভুত ভয়ানক আওয়াজ। কোনো হিংস্র জানোয়ার যখন পরম আক্রোশে নিজের খাবারকে চিবিয়ে চিবিয়ে খায়, ঠিক তেমনই রক্ত জল করা আওয়াজ। প্রমথবাবুর ভেতরের উত্তেজনা ও কৌতূহল উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যা হোক করে জানতেই হবে ঘরে কে রয়েছে। নিজের পকেট থেকে মোবাইল ফোনটা বের করলেন উনি। সাথে সাথে ফ্ল্যাশ লাইটটা অন করে সামনের দিকে মেলে ধরলেন। তিনি দেখলেন তার পায়ের তলায় মেঝে রক্তে ভেসে যাচ্ছে। আরো সামনেটা আলো মেলে ধরতেই তিনি দেখলেন একজন বুড়িকে, যে কিনা মাটিতে ঝুঁকে পড়ে কিছু একটা খাচ্ছে। কিন্তু কি ওটা? একটু ভালো করে ঝুঁকে দেখতে আঁতকে ওঠেন প্রমথবাবু। একটা মৃতদেহ, মানুষের। সেই ভয়ানক দৃশ্য দেখে যেন এই মুহূর্তে প্রমথবাবুর হৃৎপিণ্ড ফেটে বেরিয়ে আসবে। কিন্তু তার অবাক হওয়ার একটা ধাপ এখনো অব্দি বাকি ছিল। তিনি দেখলেন ওই বুড়ি যেই মানুষের মৃতদেহ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, সে আর কেউ নয়, স্বয়ং শ্যামলী। না, এটা হতে পারে না। বুড়ির নজর এতক্ষণে মাস্টারের উপর পড়ল। পড়া মাত্রই সে মাটিতে হামাগুড়ি দিয়ে প্রমথবাবুর দিকে এগিয়ে আসতে শুরু করে। উনি এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছেন, যেন ভুলেই গেছেন যে ওনাকে এই মুহূর্তে এখান থেকে পালাতে হবে। সম্বিত ফিরল একটা অদ্ভুত স্পর্শে। প্রমথবাবু খেয়াল করলেন ওনার বুকের কাছে কেমন একটা স্পর্শে যেন চিরিক করে জ্বলে উঠল। আর দেরি না করেই দৌড়তে লাগলেন উনি। ঘর থেকে বেরিয়ে প্রথমেই সিঁড়ির কাছে এসে পৌঁছলেন। পেছনের বিভীষিকা একইভাবে মাটিতে হামাগুড়ি দিয়ে তার দিকে এগিয়ে আসছে। তার গতি যেন আগের চেয়ে কয়েক গুণ বেড়ে গিয়েছে। উত্তেজনার বশে সিঁড়ির প্রথম ধাপে ধাক্কা খেয়ে আছড়ে মেঝেতে পড়লেন প্রমথবাবু। তিনি দেখেন বুড়ি তার বুকের উপর উঠে আসছে। বুড়ির ধারালো নখ খুপলে নিতে আসছে তার দু জোড়া চোখ। প্রবল আতঙ্কে উনি চোখ বুজিয়ে নিলেন। এমন সময় একটি চিৎকার শুনে ওনার চোখ দুটো খুলে গেল। তিনি দেখেন বুড়ি আর তার বুকের উপর নেই, বরং তার সামনে মাটিতে আছড়ে পড়ে রয়েছে। সামনের একটা লাল আলোর ছটা কোথা থেকে নির্গত হচ্ছে যেন। বুকের কাছে প্রবল জ্বালা করছে প্রমথবাবুর। ভালো করে খেয়াল করলে বুঝতেন সেই আলো তার গলায় পরিধান করা মাদুলিটা থেকে বের হচ্ছে।
কিন্তু সেই সময় আর নেই। তিনি দ্রুত গতিতে উপরে উঠে এসে দরজা বন্ধ করে বিছানায় দেহ এলিয়ে দেন। বাইরে বৃষ্টির ধারা কমে এসেছে। প্রমথবাবু জানেন না কোন কালো চক্রে ফেঁসে গেছেন উনি। তাকে কে রক্ষা করবে এই বিপদ থেকে? জীবনে অলৌকিক ঘটনার সম্মুখীন হওয়া প্রমথবাবুর কাছে নতুন নয়। স্মৃতি খুঁড়লে যে ঘটনাটা সবচেয়ে আগে মনে পড়ে সেটা প্রমথবাবুর জীবনের একটা কালো অধ্যায়। প্রমথবাবুর যখন 10 বছর বয়স, তখন তাঁর ঠাকুমা অসুখে মারা যান। এরপর থেকে তিনি তাঁর ঠাকুমার আত্মাকে প্রায়ই দেখতে পেতেন। এর থেকে নিস্তার পাওয়ার জন্য ওনার বাড়ির লোক এক সাধুর কাছে নিয়ে যান। সেই সাধু প্রমথবাবুকে একখানি গলার মাদুলি দিয়েছিলেন, যেটা পরিধান করার পর থেকে ঠাকুমাকে আর একবারও দেখতে পাননি উনি। কাল রাতটা যে কি করে কাটালাম তা আমি জানি। বিভাসবাবু যে রাতে বাড়ি ফিরেছিলেন সেটা টের পেয়েছিলাম। লোকটার ব্যবহার প্রথম থেকেই সন্দেহজনক লেগেছিল। ওনার কথাবার্তা, আচার আচরণ মোটেই স্বাভাবিক নয়। লোকটা আসলে ঠিক কি চায়, কেন চায়, এর উত্তর শুধু একজনের কাছেই আছে, ভবতোষবাবু। হ্যাঁ, না, জোরে জোরে পা চালাই, আমাকে তাড়াতাড়ি পৌঁছতে হবে। ওই তো একটা লোক আসছে। হ্যাঁ, এই যে দাদা, এই রহিম চাচার বাড়িটা ঠিক কোথায়? আরে আপনি নতুন মাস্টার মশাই না? তা রহিম চাচার কাছে কি মনে করে? এই ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। মাস্টার হয়ে যাকে তাকে রহিম চাচার ঠিকানা জিজ্ঞেস করলে যে কারোরই সন্দেহজনক বলে মনে হবে। এই একটু দরকার ছিল। আপনি বলুন না, কোথায় গেলে তাকে পাবো? এই ঠিক পথে এসেছেন মাস্টার মশাই। ওই সামনের গলিটা দিয়ে ডান দিকে ঘুরে গেলেই তো রহিম চাচার বাড়ি। প্রমথবাবু মিনিট 2 মধ্যে পৌঁছেও গেলেন। একটা ছোট্ট মাটির কুটির, খড়ের ছাউনি দেওয়া। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কয়েক সেকেন্ডের মধ্যে ঘর থেকে বেরিয়ে এলো এক অশীতিপর বৃদ্ধ। বৃদ্ধর পিঠে একটা বড় কুঁচ, একটা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। কারে সাই? রহিম চাচা বাড়িতে আছেন? আগে আমি রহিম। কি দরকার আমার সাথে? বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি চাচা, বড় বিপদে। দয়া করে আমাকে রক্ষা করুন। আমার সাথে এসো। বৃদ্ধ প্রমথবাবুকে তার ছোট্ট ঘুপচি মতো ঘরের ভিতরে নিয়ে যায়। হাতল ভাঙা একটা চেয়ারের উপর প্রমথবাবু স্থান দখল করলেন। ওরে পাষণ্ড, দূর হ এখান থেকে। অমঙ্গলের ছায়া নিয়ে এখানে বসে আছিস? যা, দূর হ। রহিম চাচার এহেন ব্যবহারে প্রমথবাবু থতমত খেয়ে যান। আমি কি করলাম চাচা? আমি কি করেছি? কি করিস নি সেটা বল। একজন মাস্টার হয়ে এই পাপ কাজ তুই করতে পারলি? আমি কিছু করিনি চাচা। কাল রাতে একটা পিশাচিনী আমাকে আক্রমণ করেছিল। আমি যে বাড়িতে রয়েছি সেই বাড়িতে কিছু একটা অদ্ভুত রয়েছে। আমায় বাঁচান, দয়া করে আমায় বাঁচান। সেদিন রাতে ওই পিশাচিনীর সাথে তুই যৌন মিলনে শামিল হয়েছিলিস। এটা কি পাপ নয়? তোর আত্মা এখন অশুদ্ধ হয়ে গেছে। তোকে রক্ষা করার সাধ্য আর কারণ নাই। অজান্তেই প্রমথবাবুর গলা ধরে আসে, চোখ দিয়ে জল বেরিয়ে আসতে চায়। এ কোন ফ্যাসাদে জড়িয়ে গেলেন তিনি? চাচা, কিছু অন্তত করুন। আমার বলুন, ওরা কারা? আমি ওদের কি এমন ক্ষতি করেছি যে ওরা আমার প্রাণ চায়? ক্ষতি
ক্ষতি নয় রে, ক্ষতি নয়। বল, ও বাড়িতে উঠতে গেলি কোন দুঃখে? কে বলেছিল ও বাড়িতে যেতে? ও বাড়ি অভিশপ্ত। কেন কেন কি আছে ওই বাড়িতে? সে এক ভয়ানক ইতিহাস। এই ঘটনা আজ থেকে প্রায় 50 বছর আগে। তখন ওই বাড়িতে বাস করত এক বুড়ি। ওর নাম ছিল মিনতি। বুড়িকে দেখতে ছিল একেবারে ডাইনির মতো। গ্রামের ছেলেপুলেরা ওকে ভয় করে চলতো। বুড়ির ছিল এক ছেলে, সে ছিল বেশ কর্মঠ। শহরের এক মেয়েকে সে বিয়ে করে নিয়ে আসে এই গ্রামে। কিন্তু সেই সময় ঘটে যায় এক অঘটন। ছেলেটা বিয়ে করার পর এক রাতে মদ খেয়ে বাড়ি ফিরতে ফিরতে লরি চাপা পড়ে মারা যায়। বুড়ির সংসারে নেমে আসে অন্ধকার। বাড়িতে আর কোনো পুরুষ মানুষ নেই। এদিকে দুটো ছোট ছোট নাতি আর বৌমার মুখে তো খাবার তুলে দিতে হবে। এদিকে দুর্বল শরীরে কি বা কাজ সে পেতে পারে? অন্যদিকে তার বৌমা ছিল অপরূপা সুন্দরী। শাশুড়ি আর দুই কচি ছেলের মুখে খাবার তুলে দেওয়ার জন্যে বুড়ির বৌমা শুরু করে দেহ ব্যবসা। গ্রামের হায়নাগুলো ওদের বাড়ি গিয়ে নিজেদের শারীরিক সুখ মিটিয়ে আসত। বুড়ির এতে কোনো বিশেষ আপত্তি ছিল না। বাঁচার তাগিদে মানুষকে কতই না ঘৃণ্য কাজ করতে হয়। এরপর যে ঘটনাটা ঘটল তা ছিল মারাত্মক ভয়ঙ্কর। বুড়ির বাড়িতে কতগুলো বাচ্চা ছেলে তার নাতিদের সাথে খেলতে আসত। রোজ বিকেলে তারা খেলতে এসে সন্ধে হলে তবেই বাড়ি যেত। গ্রামের কারোর এতে কোনো তেমন একটা আপত্তি ছিল না। বুড়ির বাড়ির পেছনে ছিল একটা মস্ত বড় কুয়ো। একদিন খেলা করতে গিয়ে বাচ্চাদের একজন ওই কুয়োর মধ্যে পড়ে গিয়ে মারা যায়। এই ঘটনা ঘটার সাথে সাথে গোটা গ্রামে হুলস্থুলো পড়ে যায়। গ্রামবাসীরা এসে বুড়িকে আর বুড়ির বৌমাকে বেধড়ক মার মারে। গ্রামের একজন বুড়ির বৌমার পরনের সমস্ত বস্ত্র সকলের সামনে খুলে দেয়। লজ্জায় আর ঘেন্নায় বুড়ি আর বুড়ির বৌমা দুজনেই ওই কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এরপর থেকে ওই জায়গায় আর তেমন কেউ যায় না। কিছু বছর হলো ওই জায়গাটায় এক ভদ্রলোক এসে মস্ত দোতলা বাড়ি করে রয়েছে। আচ্ছা আচ্ছা চাচা, তাহলে বুড়ির ওই দুই নাতি কোথায় গেল? সেটা আমরা কেউ জানতে পারিনি। তবে বেশিরভাগ লোকের মনে হয়েছিল ওরা ওই কুয়োর তলায় পড়েই মরেছিল। প্রমথবাবু খেয়াল করলেন রহিম চাচা এক দৃষ্টিতে তার বুকের দিকে তাকিয়ে রয়েছেন। প্রমথবাবুর পাঞ্জাবিটা বুকের কাছে সামান্য উন্মুক্ত হয়ে রয়েছে। সেখান থেকে উঁকি মারছে তার ছোটবেলার সেই মাদুলিটা। বাঁচালে কেবল তোকে এই মাদুলি বাঁচাতে পারে। এর মধ্যে অসীম ক্ষমতা রয়েছে। হলেও এটাকে খুলে রাখবি না। যদি একবার এটাকে খুলে রাখিস তবে তুই তখনই শেষ হয়ে যাবি। আচ্ছা আচ্ছা চাচা, আমি ভুলেও এটা খুলব না। আর যত তাড়াতাড়ি পারিস এই গ্রাম থেকে দূর হয়ে যা, নইলে ওই বাচ্চাগুলোর মতো তুইও মরবি। ও আচ্ছা আচ্ছা, আপনি কি মনে করেন ওই বাচ্চাগুলোর নিখোঁজের পেছনে ওই ডাইনি বুড়ির হাত রয়েছে? রহিম চাচা কোনো উত্তর দিলেন না। প্রমথবাবু কেবল দেখলেন চাচার মুখে একটা রহস্যময় হাসি ফুটে উঠেছে। প্রমথবাবু চাচাকে আর কোনো প্রশ্ন করার সাহস পেলেন না। উনি দ্রুত পায়ে তার বাড়ি থেকে বেরিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলেন। আজও গতকালের মতন আকাশ জুড়ে মেঘ করেছে। স্টাফ রুমে বসে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিলেন প্রমথবাবু। এমন সময় ভিতরে প্রবেশ করেন ভবতোষবাবু। কি হলো প্রমথবাবু? মনে হচ্ছে গতকাল রাতেও ঘুমায়নি।
হ্যাঁ, ঠিকই ধরেছেন। শুধু গতকাল নয়, যে কদিন ধরে আমি এখানে রয়েছি সে কদিন আমার রাতে ঘুম হচ্ছে না। এর কারণ যদি আমি আপনাকে বলি তাহলে আপনি হয়তো সেই উড়িয়ে দেবেন। তবে আপনাকে বিশ্বাস করতেই হবে যে ওই বাড়িতে কল্পনাতীত এমন অনেক কিছুই রয়েছে যা দেখলে যে কোনো মানুষেরই রাতের ঘুম উড়ে যাবে। আচ্ছা আচ্ছা, বিভাস বাবুকে আপনি কিভাবে চেনেন বলুন তো? আমরা একসাথে পড়াশোনা করেছিলাম, সেই থেকেই পরিচয়। আপনি হঠাৎ এই প্রশ্ন করলেন কেন বলুন তো? না, এমনি জানতে ইচ্ছে করলো। তবে বাকি কথাগুলো কিন্তু আমি সত্যিই বলছি। আপনি আপনি দয়া করে কিছু একটা করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমার মনে হচ্ছে আপনি এখনও ওই জায়গাটা ঠিক মানিয়ে নিতে পারেন, তাই আপনি অনেক কিছু উল্টো পাল্টা দেখছেন। আমি জানতাম আপনি ঠিক এই কথাই বলবেন, কিন্তু বিশ্বাস করুন, আপনি 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 দয়া করে বিশ্বাস করুন, ওই বাড়িতে অলৌকিক কিছু একটা রয়েছে। আমি আমি আপনাকে এর প্রমাণও দিতে পারি। প্রমাণ? হাসালেন প্রমথবাবু, হাসালেন। আচ্ছা, বেশ ঠিক আছে, আজ আর আমি বাড়ি ফিরছি না। আজ বরং আমি ওই বিভাসের বাড়িতে থেকে যাব। কি, হ্যাঁ, ঠিক আছে তো? প্রমথবাবু আর কোনো উত্তর দিলেন না। ওনার মাথা কাজ করছে না। না জানি আজ রাতে কোন বিভীষিকার সম্মুখীন হতে হবে। তবে উনি ঠিক করে নিয়েছেন আজকের দিনটা কেটে গেলেই উনি এখান থেকে ট্রান্সফার নেওয়ার ব্যবস্থা করবেন। দরজা নাড়ার আওয়াজে ঘুম ভেঙে গেল প্রমথবাবু। বিছানায় ধড়ফড় করে উঠে বসলেন তিনি। সদ্য ঘুম ভাঙা চোখে চারপাশটা ভালোভাবে দেখার চেষ্টা করেন। চোখটা ভালো করে রোগড়ে তিনি দেখেন সবকিছু ঠিকই আছে, কিন্তু আবার দরজায় ঠক ঠক শব্দ শোনা যায়। বিছানা থেকে নেমে দরজার কাছে এগিয়ে গেলেন। ওনার হৃৎপিণ্ডটা হাঁপুড়ের মতো ওঠানামা করছে। বিভাসবাবু নাকি ভবতোষবাবু? কে কে এত রাতে দরজা নাড়ছে? কে কে? বিভাস বাবু? না প্রমথবাবু, আমি ভবতোষ বলছি। ও, ভবতোষ বাবু, দাঁড়ান দাঁড়ান। তড়িঘড়ি দরজা খুলতে দেখতে পেলেন ভবতোষবাবুর ভয় পাওয়া মুখ। ওনার সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে। কি হলো ভবতোষ বাবু? আপনি এইভাবে হাঁপাচ্ছেন কেন? প্রমথবাবুর প্রশ্নে কোনো উত্তর দেন না ভবতোষবাবু। উনি ঘরের ভিতরে প্রবেশ করেন। কিছুটা এগিয়ে গিয়ে আবার থেমে যান। কি হলো আপনার? কিছু বলছেন না কেন? আপনি ঠিক ছিলেন, আমি ওকে দেখতে পেয়েছি। কাকে দেখতে পেয়েছেন আপনি? আমার সঙ্গে জলদি আসুন। এই বলে দুজনে মিলে ঘর থেকে বেরিয়ে যান। তারপরে একসঙ্গে প্রায় দৌড়ে গিয়ে পৌঁছয়েন পাশের ঘরে। ভবতোষবাবু প্রমথবাবুকে ঘরের একটা নির্দিষ্ট জায়গায় আঙুল নির্দেশ করেন। ওর তলায়। দুজনে মিলে একবার মুখ চাওয়াচাওয়ি করেন। ঠিক তারপর প্রমথবাবু এগিয়ে যান খাটের সামনে। এর তলায় নিশ্চয়ই কিছু একটা রয়েছে। প্রমথবাবু মন্ত্রমুগ্ধের মতো হেঁট হয়ে মাথা নিচু করে খাটের তলায় উঁকি মারেন। ভবতোষ বাবু, কই এর নিচে তো কিছুই নেই। ভবতোষবাবু সাড়া দিচ্ছেন না। ভবতোষ বাবু? ঘাড় ঘোরাতেই যাবেন, কিন্তু ঠিক তার আগেই একটা লোহার রড সজোরে তার মাথায় এসে পড়ে। প্রবল যন্ত্রণায় জ্ঞান হারান প্রমথবাবু। নিস্তব্ধতা, যেন শ্মশানের নিস্তব্ধতা।
প্রমথবাবু উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন, কিন্তু একটু আগে যে আঘাত উনি পেয়েছেন তা এই মুহূর্তে অসহনীয় হয়ে উঠেছে। কিন্তু এখন উনি কোথায়? মাথার উপর যে আকাশ দেখা যাচ্ছে। মাস্টার মশাই, মাস্টার মশাই, বাঁচান আমায়। একই ও মাস্টার মশাই, একই বাসক, কিন্তু কিন্তু এ কি অবস্থা হয়েছে ওর? ওকে ওকে কে এমন গাছে উল্টো করে ঝুলিয়ে রেখেছে? আহ, 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 আমার মাথা। কিন্তু কিন্তু আমাকে উঠে দাঁড়াতেই হবে, বাঁচাতেই হবে ওকে। শরীরের সমস্ত শক্তি একত্রিত করে প্রমথবাবু উঠে দাঁড়ান। তারপর প্রায় দৌড়ে দৌড়ে এগিয়ে যান গাছটার দিকে। কি বাসব, তোর এই অবস্থা হলো কি করে? স্যার, স্যার, ওই ডাইনিটা আমায় তুলে এনেছে স্যার। স্যার, ওই ডাইনিটা আমায় তুলে এনেছে। আমাকে বাঁচান স্যার, দয়া করে বাঁচান স্যার, আমাকে বাঁচান এখান থেকে। স্যার, বাঁচান না। এখান থেকে পালানো এত সহজ নয়, তোরা দুজনেই মরবি আজ। প্রমথবাবু পিছন দিকে তাকাতেই মারাত্মক চমকে ওঠেন। আমি কাকে দেখছি? না না, এটা অসম্ভব। এটা যে বিশ্বাস করা যাচ্ছে না। ভবতোষ বাবু। কি মাস্টার মশাই, চমকে গেলেন? হ্যাঁ, ভাবছেন আমি? হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছি না। কি চান আপনি? আমাদের দয়া করে ছেড়ে দিন, আমরা কিছু করিনি। ভবতোষবাবুর চেহারা, মুখের ভাব সব পাল্টে গেছে। ওনার পরনে একটা টকটকে লাল ধুতি। তোদের ছেড়ে দিলে আমাদের কার্যসিদ্ধি হবে কেমন করে? আমাদের মানে? এই সময় বাড়ির ভিতর থেকে ভেসে আসে একটা অতি পরিচিত কণ্ঠ। বলছি খানিক পরে সেই ব্যক্তি বাইরে বেরিয়ে আসেন। আমাদের মানে আমাদের দুই ভাইয়ের, আমি বিভাস আর ও ভবতোষ। বিভাসবাবু এই মুহূর্তে প্রমথবাবুর সামনে দাঁড়িয়ে তিনি। ব্যাপারটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে প্রমথবাবুর কাছে। উনি সবটা বুঝতে পারছেন। রহিম চাচার বলা ঘটনাটা এখন মাথায় ঢুকছে না। তার মানে সেদিন ওই বুড়ির দুই নাতি মারা যায়। আপনারা বেঁচে আছেন? সেদিন রাতে তাহলে বুড়ির সাথে আপনারা ওই কুয়োয় ঝাঁপ দেননি? সেদিন রাতে মরলে আজ তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি কিভাবে? এতদিন ধরে আজকের দিনটার অপেক্ষায় আমরা দু ভাই রয়েছি। প্রতীক্ষার অবসান আজ অবশেষে হতে চলেছে। কিন্তু আমরা কি করেছি? আমাদের ছেড়ে দিন। হ্যাঁ? তুমি তো আমাদের তুরুপের তাস। আমাদের ঠাম্মিকে সেদিন গ্রামের সকলে মিলে মেরেছিল, এমনকি আমাদের মাকেও রেহাই দেয়নি। আজ এই পুচকেটাকে ঠাম্মির ভোগ হিসেবে আমরা নিবেদন করব, আর তোমাকে বলি দিয়ে ঠাম্মির ক্ষমতা আমরা আরো বাড়িয়ে দেব, যাতে এই গোটা গ্রাম ছারখার হয়ে যায়। এটা করবেন না আপনারা। দয়া করে আমাদের ছেড়ে দিন। কিন্তু না, কেউ শোনে না তার কথা। ভবতোষবাবু এগিয়ে এসে প্রমথবাবুকে চাপটে ধরেন। তার শরীরে যেন এখন
অসুর সমান শক্তি। অন্যদিকে বাসবকে পাঁজা কোলা করে ধরেছেন বিভাসবাবু। এইবার সকলে মিলে এগিয়ে চলে এক মারণ চক্রের উদ্দেশ্যে। ওম ধবায় তমসে স্বাহা রুদ্রচ্ছায়াবির্ভাব নিশিগর্ভা গহেন রূপা দর্শায়া। ওম ধবায় তমসে স্বাহা রুদ্রচ্ছায়াবির্ভাব নিশিগর্ভা গহেন রূপে দর্শায়া। মন্ত্রোচ্চারণ শেষ করে রক্তের মতো লাল চোখ নিয়ে তিনি ফিরে তাকান প্রমথবাবুর দিকে। প্রমথবাবুর মাথাটা এই মুহূর্তে হাড়ি কাঠে আবদ্ধ। কিছুক্ষণ আগে তার গলায় একটা ফুলের মালা আর কপালে একটা লাল সিঁদুরের তিলক পরানো হয়েছে। উনি এই মুহূর্তে অসহায়। মৃত্যুকে উনি খুব কাছ থেকে দেখতে পাচ্ছেন। অন্যদিকে বেচারা বাসু অজ্ঞান হয়ে পড়ে রয়েছে ওই গণ্ডিটার মধ্যে। যজ্ঞের আগুন দাউ দাউ করে জ্বলছে। না না না, একটা কিছু করতেই হবে। বাসবকে আমি কথা দিয়েছিলাম যে যা হোক করে ওকে বাঁচাবো। কিন্তু কি করে? হঠাৎই প্রমথবাবুর মাথায় একটা বুদ্ধি খেলে যায়। মনে পড়ে যায় সকালে রহিম চাচার বলা কথাগুলো। চাচা, এই বাচ্চাগুলোকে বাঁচানোর কোনো উপায় নেই? আত্মবলিদান, হ্যাঁ, আত্মবলিদানই পারে এই মৃত্যুলীলাকে থামাতে। কেমন ভাবে চাচা? ওই বাড়ির পিছনে যে বড় কুয়োখানা রয়েছে, ওতে বুড়ি আর তার বৌমার মরা কঙ্কাল পড়ে রয়েছে। একবার যদি কেউ ওর নিচে জ্বলন্ত আগুন নিয়ে ওই কঙ্কাল দুটোকে জ্বালিয়ে দিতে পারে, তবেই সব শেষ করা সম্ভব। কিন্তু অত বড় কুয়োর নিচে কেউ কিভাবে পৌঁছবে? আত্মবলিদান। হ্যাঁ, সব মনে পড়েছে আমার। চাচার বলা কথার প্রত্যেকটা অর্থ এখন আমি বুঝতে পারছি। কিন্তু তার জন্য আমাকে শক্ত হতে হবে। বেঁচে থাকতে আমি কখনোই এই বাচ্চাটার প্রাণ নিজের চোখের সামনে যেতে দেখতে পারবো না। এক ঝটকা মেরে নিজেকে হাড়ি কাঠের মধ্যে থেকে মুক্ত করলেন প্রমথবাবু। নরপিশাচ দুটো মনে হয় আমাকে দেখতে পেয়ে গেছে। সে যা হোক করে হোক ওদের চোখ ফাঁকি দিয়ে কাজটা করতেই হবে। প্রমথবাবু শুরুতেই অনেকটা দৌড়ে এগিয়ে যান সামনের দিকে। লোক দুটো তাকে ধাওয়া করতে করতে পৌঁছে গেছে তার অনেক কাছে। প্রমথবাবু বুদ্ধি করে আবার পিছনের দিকে দৌড়তে শুরু করে। বিভাসবাবু আর ভবতোষবাবু বুঝতে পারেন না যে প্রমথবাবুর আসল মতলবটা ঠিক কি। ওনারাও পাগলের মতন তাকে এইবার উল্টো দিকে ধাওয়া করতে শুরু করে। প্রমথবাবু যজ্ঞের গণ্ডির মধ্যে পৌঁছে গেছেন। সেখানে এক পাশে পড়ে রয়েছে অজস্র শুকনো কাঠ, সঙ্গে কেরোসিনের একটা বড় বোতল। বাসবের জ্ঞান নেই, সে জানেও না তার অগোচরে কত কি না ঘটে চলেছে। প্রমথবাবু দৌড়ে এগিয়ে যান এবং কতকগুলো কাঠ একসঙ্গে তুলে নেন। তারপর বোতল থেকে খানিকটা কেরোসিন ঢেলে দেন ওর উপর। না, শয়তান! ওনারা সম্ভবত বুঝতে পেরেছেন কি ঘটতে চলেছে, কিন্তু ওনারা দুজনেই ভ্যাবাচাকা খেয়ে গেছেন প্রমথবাবুর কাণ্ডে। অন্যদিকে উনি কাঠে আগুন ধরিয়ে দৌড়তে শুরু করেছেন। পাগলের মতন দৌড়চ্ছেন উনি। এক সময় কুয়োর কাছে, অনেক কাছে পৌঁছে যান।
বিভাসবাবুদের হাতের নাগালেও এখন উনি নেই। চোখের সামনে তাঁরা দেখেন প্রমথবাবু কুয়োর উপর উঠে এক লাফ দিয়ে বসেন। না 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 না, সব শেষ। আমাদের এতদিনের পরিকল্পনা সব সব শেষ করে দিল। রহিম চাচা বাড়ির উঠোনে বসে হুঁকো টানছিলেন। হঠাৎই উনি দেখতে পান আকাশ জুড়ে হাজারো আলোর রোশনাই। চাচা বিহল দৃষ্টিতে তাকিয়ে থাকেন কিছুক্ষণের জন্যে। মুহূর্তের মধ্যে চোখের সামনে ভেসে ওঠে প্রমথবাবুর মুখ। মনে পড়ে যায় তাঁর বলা একটা কথা। চাচা, আমার বাড়িতে আমার ছোট ছেলে, স্ত্রী আর আমার বয়স্ক মা রয়েছেন। ওনাদের কি হবে? এর কোনো উত্তর তখন দিতে পারেননি উনি, কারণ উনি ভালোভাবেই জানতেন এর শেষ কোথায়। গ্রামের সকলকে বিকেলে বলে এসেছিলেন উনি, যদি আকাশে কোনো রকম আলোর রোশনাই দেখতে পাও তাহলে সকলে একজোট হয়ে ডাইনি বুড়ির ওই বাড়িতে চলে যেও। ওনার কথা মতো সকলে মিলে মশাল হাতে এগিয়ে চলেছে ওই বাড়ির উদ্দেশ্যে। বাসবের মাকে রহিম চাচা বলে রেখেছিলেন যে ছেলেকে ওখানেই অক্ষত অবস্থায় পাবে, এবং তা অক্ষরে অক্ষরে মিলল। পুলিশ এসে ভবতোষবাবু আর বিভাসবাবুকে ধরে নিয়ে গেলেন থানায়। আর প্রমথবাবু, উনি এখন স্বর্গের সিঁড়ির পথ ধরেছেন। যে কাজ উনি করেছেন তা গ্রামবাসীরা চিরকাল মনে রাখবে, চিরকাল। আমাদের আজকের গল্পের প্রশ্ন হল, রঘুনাথপুরের ডাইনি ভবতোষ ও বিভাসবাবুর সম্পর্কে কে হয়? শুনছিলেন আজকের গল্প রঘুনাথপুরের ডাইনি। গল্পকার দিগন্ত চ্যাটার্জি, ভবতোষ মিঠুন, প্রমথ শঙ্কর, বাসব সৌমলিন, বিভাস পল্লব, ডাইনি বুড়ি সঙ্গীতা, শ্যামলী চন্দ্রিমা, রহিম চাচা দীপঙ্কর চ্যাটার্জি। গল্প পাঠে, গল্পের সূত্রধার, অন্যান্য চরিত্রে এবং পর্ব পরিচালনায় আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রনিত, পোস্টার ডিজাইনে মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্পকার শ্রী দিগন্ত চ্যাটার্জিকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।